পে স্কেল বাস্তবায়ন নিয়ে সরকারি চাকরিজীবীরা হতাশায়। দৌলতদিয়া ঘাটে বাসভূমি কারণ অনুসন্ধানের তদন্ত কমিটি। বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে বললেন সার্জিস আলম। দলের বিদ্রোহের মধ্যেই মমতার রুদ্ধদ্বার বৈঠক। সর্বশেষ জানাবো, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক দেশের বিরুদ্ধে 40 দিন লড়াই কোনো সাধারণ বিষয় নয়। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। পে স্কেল বাস্তবায়ন নিয়ে সরকারি চাকরিজীবীরা হতাশায়। পে স্কেল নিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে একটা চরম হতাশা কাজ করছে বলে দাবি করেছেন বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির আহ্বায়ক আব্দুল মালেক। শুক্রবার 5 জন সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, সরকার ক্ষমতায় আসার পর আমরা শুধুই শুনছি যে পে স্কেল হচ্ছে, কিন্তু আদৌ পে স্কেল হবে কিনা সরকার থেকে কোনো নির্ভরযোগ্য বা কোনো নীতি নির্ধারক মন্ত্রী বা অর্থ সচিব বা এই লেভেলের কেউ এখনো সরকারের পক্ষ থেকে আসেনি। কর্মচারীদের মধ্যে একটা চরম হতাশা কাজ করছে যে আসলেই আমরা 50% পাবো নাকি 100% পাবো, যদিও সরকার থেকে আমরা কোনো আপডেট জানি না। তিনি বলেন, আমরা বারবার দাবি করে আসছিলাম অন্তত বাজেট শুরু হওয়ার আগে সরকারের পক্ষ থেকে একটা আনুষ্ঠানিক বিবৃতি আমাদের মধ্যে আসে যে পে স্কেলটা হচ্ছে, তাহলে কর্মচারীদের মধ্যে যে হতাশা বিরাজ করছে সেটা আসলে থাকতো না। আমরা আশা করি সরকার এগুলো চিন্তা ভাবনা করেই পে স্কেল বাস্তবায়নের দিকে এগোবে। তিনি আরো বলেন, দীর্ঘ 11 বছর পর পে স্কেল কোনো ধাপে চাচ্ছেন না একেবারেই সব দেওয়া হোক, এতে হয়তো কষ্ট হবে, কিন্তু এটার উপরে ভিত্তি করে বারবার অসাধু ব্যবসায়ীরা দাম বৃদ্ধি করার সুযোগ পাবে না, কর্মচারীরা লাভবান হবে। তিনি বলেন, হয়তো আমরা এটা বলতে পারি যে দেশের উন্নয়ন তো প্রতি বছর হচ্ছে, বাজেটও কিন্তু প্রতি বছর হবে, কিন্তু পে স্কেল তো প্রতি বছর হবে না। পে স্কেল তো একবারেই হবে। এটি বাস্তবায়নের জন্য প্রয়োজনে অন্য একটা দিক কাটছাট করে বরাদ্দটা বাড়ালে কর্মচারীরা অন্তত অঙ্গন সরকারের প্রতি আরো বিশ্বস্ত হবে এবং নির্ভরশীল হবে, এটা আমাদের ধারণা। দৌলতদিয়া ঘাটে বাস ডুবি কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি। রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে ফেরি করবিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে এসবি সুপার ডিলাক্স পরিবহনের একটি বাস পন্টন থেকে পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনার কারণ উদ্ঘাটন ও দায়িত্ব নির্ধারণের লক্ষ্যে নৌপরিবহন মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করেছে। শুক্রবার 5 জন নৌপরিবহন মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে ফেরি করবিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় কারণ অনুসন্ধান ও দায়িত্ব নির্ধারণে তদন্ত কমিটি গঠন করেছে। এসব সুপার ডিলাক্স পরিবহনটির বাসটি পন্টন থেকে নদীতে পড়ে যাওয়ার ঘটনাটি তদন্ত প্রয়োজনীয় সুপারিশ প্রদানের জন্য 3 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ রফিকুল করিম কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন এর একজন করে প্রতিনিধি সদস্য হিসেবে থাকবেন। কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ জাকির হোসেন। তদন্ত কমিটিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধান, দায়িত্ব নির্ধারণ, ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় প্রতিকারমূলক ব্যবস্থা ও সুপারিশ প্রণয়ন সহ সংশ্লিষ্ট বিষয়ে মতামত প্রদানের দায়িত্ব প্রদান করা হচ্ছে। কমিটি প্রয়োজনে সদস্য কো-অপ্ট করতে এবং সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের সহায়তা গ্রহণ করতে পারবে। আগামী 7 কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন নৌপরিবহন মন্ত্রণালয়ে দাখিল করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। উল্লেখ্য, নৌপরিবহন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ফেরিতে বাস ও অন্যান্য যানবাহন ওঠানোর পূর্বে যাত্রীদের নামিয়ে দেওয়ার নিরাপত্তা বিধান যথাযথভাবে বাস্তবায়িত হওয়ায় এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে বললেন সার্জিস আলম। গণভোট ইস্যুতে সরকারের সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি বলেন, বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে। শুক্রবার বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছ্যাঙ্গারচর ডিগ্রি কলেজ মাঠে এনসিপি আয়োজিত ঈদ পুনর্মিলনী ও যোগদান অনুষ্ঠানে তিনি এই সমালোচনা করেন। সার্জিস আলম বলেন, এ সরকারের আমরা যত ধরনের প্রতারণা দেখলাম, এর আগে কোনো নির্বাচিত সরকারের 4 মাসে এত প্রতারণা করতে পারে এই কল্পনা বাংলাদেশের মানুষ করে নাই। তিনি আরো বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে আপনারা সংসদে গিয়েছেন, কিন্তু আপনারা সংসদে গিয়ে এখন গণভোটকে অস্বীকার করছেন। আপনাদের এই খামখেয়ালিপনা জনগণ কখনো মেনে নেবে না। জনগণের ভোটে নির্বাচিত হলেও তারা অল্প দিনেই জনগণের সঙ্গে প্রতারণা শুরু করে দিয়েছে। এনসিপি মতলব উত্তর উপজেলা আহ্বায়ক আরিফা তুহিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব ইমাদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন
এনসিপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব নিজামুদ্দিন, এনসিপি চাঁদপুর জেলা কমিটির মাহবুবুল আলম, কেন্দ্রীয় যুব নারী শক্তির যুগ্ম আহ্বায়ক ইমরান জাহান বিন্দু, উপজেলা জামায়াতে ইসলামের আমির অধ্যাপক আবুল বাশার, উপজেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক ইদ্রিস আলী প্রধান সহ এনসিপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। দলের বিদ্রোহের মধ্যেই মমতার রুদ্ধদ্বার বৈঠক। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা কল্পনার মধ্যে তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় তার কালীঘাটের বাসভবনে সীমিত পরিসরে একটি রুদ্ধদ্বার বৈঠক করেছেন। বৈঠকে আমন্ত্রিত নেতাদের সংখ্যা কম হয় বিষয়টি রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বৈঠকে যোগ দিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে প্রবেশ করতে দেখা যায় সাবেক বিধায়ক চন্দ্রিমা ভট্টাচার্য, রাজ্যসভার সদস্য দোলা সেন, স্বরূপনগরের বিধায়ক বীণা মণ্ডল, লোকসভার সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়, সাবেক মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় এবং অন্ধ্রপ্রদেশের 2 সাবেক বিধায়ককে। বৈঠকের আলোচ্য বিষয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ না করা হলেও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, দলের সাংগঠনিক কর্মকৌশল এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সেখানে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা। ক্ষমতা হারানোর পর 2 জুন কলকাতায় বড় ধরনের এক বিক্ষোভ কর্মসূচিতে মমতা বন্দ্যোপাধ্যায় রাজপথে আন্দোলন ফেরার পর এই বৈঠকটি অনুষ্ঠিত হলো। ওই সমাবেশে তিনি লড়ব অথবা মরব বলে অঙ্গীকার করেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন বিজেপি তার ভাতিজা অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল নেতাদের ওপর আক্রমণ চালাচ্ছে এবং দলীয় কর্মীদের ভয়ভীতি দেখাচ্ছে। নির্বাচনে ভোট লুট করার পর বিজেপি তৃণমূলকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে বলেও তিনি দাবি করেন। তবে 2 জুনের ওই কর্মসূচিতে দলের জনপ্রতিনিধিদের উপস্থিতি ছিল সীমিত। তৃণমূলের 80 জন বিধায়কের মধ্যে মাত্র 8 জন সেখানে উপস্থিত ছিলেন। তারা হলেন শোভনদেব চট্টোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায়, মদন মিত্র, অশোক দেব, অসীমা পাত্র, বিমান বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম ও কুণাল ঘোষ। এছাড়া দোলা সেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও ব্রায়েন, শামিরুল ইসলাম, মানিকা গোস্বামী এবং নাদিমুল হককেও মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দেখা যায়। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক দেশের বিরুদ্ধে 40 দিন লড়াই কোনো সাধারণ বিষয় নয়। পারমাণবিক শক্তিধর এবং বিশ্বের অন্যতম প্রভাবশালী সামরিক শক্তি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে 40 দিন ধরে প্রতিরোধ গড়ে তোলা কোনো সাধারণ বিষয় নয় বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তার দাবি, এই সংঘাতের মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায় ইরানের সামরিক সক্ষমতার বাস্তব চিত্র দেখেছে। একই সঙ্গে তিনি মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর প্রতি কঠোর সতর্কবার্তা জানিয়েছেন। আরাকচি বলেন, আঞ্চলিক কোনো দেশ যদি যুক্তরাষ্ট্রকে তাদের সামরিক ঘাঁটি বা ভূখণ্ড ব্যবহার করার সুযোগ দেয়, তাহলে তা ইরানের পাল্টা হামলার বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে। অন্যদিকে সৌদি আরবের সঙ্গে সম্পর্ক আরও উন্নত ও স্থিতিশীল করতে আগ্রহী তেহরান এবং এ লক্ষ্যে ইতিবাচক উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। শুক্রবার 4 জুন সংবাদ মাধ্যম IRIB-তে প্রচারিত বক্তব্যে আরাকচিকে বলতে শোনা যায়, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তির বিরুদ্ধে যারা পারমাণবিক শক্তি সমৃদ্ধ তাদের বিরুদ্ধে 40 দিন লড়াই করা কোনো মজার বিষয় নয়। বিশ্ব ইরানি জাতির সত্যিকারের শক্তি সম্পর্কে বুঝতে পেরেছে। আরব দেশগুলোর উদ্দেশ্যে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা আঞ্চলিক দেশগুলোকে সতর্ক করছি, আপনাদের দেশে থাকা যুক্তরাষ্ট্রের ঘাঁটি ব্যবহার করে যদি ইরানের বিরুদ্ধে কোনো ধরনের আগ্রাসন চালানো হয়, তাহলে সেসব ঘাঁটি আমাদের বৈধ হামলার লক্ষ্যবস্তু হবে। সৌদি আরবের সঙ্গে ইরান ভালো সম্পর্ক তৈরি করতে চায় এমনটি জানিয়ে আরাকচি বলেন, সৌদি আরবের সাথে একটি স্থায়ী ও ফলপ্রসূ সম্পর্ক বজায় রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।